বাংলা কাহিনী কথায় সুস্বাগতম প্রিয় শ্রোতা বন্ধু। আজকের ভৌতিক গল্পের পর্বে আপনারা শুনছেন প্রমোদনাথ বিশির লেখা গল্প অকুস্থলে। আমি গ্রামের ছেলে। যখন বয়স বাড়ল, কলেজে পড়াবার জন্য বাবা সপরিবারে কলকাতায় উঠে এলেন। তারপর কর্মজীবনে প্রবেশ করলাম এবং চাকরি উপলক্ষে নিজের গ্রাম থেকে এক প্রকার নির্বাসিত হলাম। বহুকাল জীবনের 2টি দশক কাটল দেশে এবং দেশান্তরে। এই সময়ের মধ্যে স্বগ্রামে যাওয়ার সুবিধে হয়ে ওঠেনি। কালক্রমে গ্রামের ছবি মনে ঝাপসা হয়ে এলো। রেল স্টেশনে নেমে গ্রামে যাওয়ার পথে যেসব দৃশ্য, মানে বাড়িঘর, গাছপালা, এমনকি মানুষের যে মুখগুলো যাতায়াতের পথের পাশে দেখতে পেতাম, ক্রমে ক্রমে ভুলে গেলাম। প্রায় 20 বছর পরে গ্রামে চলেছি। সন্ধ্যাবেলায় নামলাম স্টেশনে। এতটা সময়ের মধ্যে স্টেশনটার তেমন কিছু তফাৎ হয়নি। গ্রামের সন্ধ্যা মানে জনহীন রাস্তাঘাট। আকাশটার অবস্থাও ভালো ঠেকছে না। যখন তখন ঝেঁপে বৃষ্টি আসবে মনে হয়। স্টেশন থেকে বেরিয়ে একটাও গাড়ি দেখতে পেলাম না। তাই বিষাদগ্রস্ত চিত্ত নিয়ে হাঁটা শুরু করে দিলাম। আজকের দিনটাকে ভালো ঠেকছে না। একে তো ট্রেনটা অনেক লেট করে স্টেশনে পৌঁছলো। তারপর হাঁটা শুরু করার কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে বৃষ্টি এলো পাথারি বৃষ্টির মধ্যে ছোট্ট একটি ছাতার আশ্রয়। আর নির্জন প্রান্তরে নিঃসঙ্গ হাঁটতে হাঁটতে আমার মনের অবস্থা যে কীরকম ছিল, শ্রোতা মহোদয় নিশ্চয়ই ভালোই ঠাউর করতে পারছেন। 12 মাইল পথ পৌঁছতে কত যে সময় লাগবে জানি না। পথে চলতে চলতে পুরাতন ছবিগুলো জন্মান্তরের স্মৃতির মতো একে একে মনে পড়তে লাগলো। মনে হলো যেন ধীরে ধীরে নিজের অতীতকালের মধ্যে প্রবেশ করছি। আমাদের গ্রাম থেকে রেল স্টেশনে পৌঁছবার পথের মাঝামাঝি জায়গায় একটা প্রকাণ্ড গাছ ছিল। গাছটি একটি বনস্পতি, যেমন বিশাল তেমনই প্রাচীন। আর সেটা যে কি গাছ তার পরিচয় কেউ জানত না। এদেশের উদ্ভিদের সঙ্গে তার গোত্রের কোনো মিল ছিল না। চারিদিকে বৃক্ষরাশির মধ্যে সেই বলিষ্ঠ সমুন্নত অজ্ঞাত কুলশীল বৃক্ষটি পাণ্ডব সমাবেশের মধ্যে যেন ঘটোৎকচ। স্বভাবতই বৃক্ষটি দৃষ্টি আকর্ষণ করবার মতো, কিন্তু তার আরও একটি কারণ ছিল। লোকে বলতো নবাবী আমলে প্রাণদণ্ডে দণ্ডিত ব্যক্তিদের ফাঁসি দেবার জন্য গাছটি ব্যবহৃত হতো। কাছেই একটি গ্রামে থাকত নবাবের ফৌজদার। প্রাণদণ্ড দেবার ক্ষমতা ছিল তার। কোনো ব্যক্তির প্রাণদণ্ডের আদেশ হলে জবাবে লোকটাকে ঝুলিয়ে দিত গাছটির একটি ডালে। মানুষ ঝুলিয়ে দেবার মতো ডালগুলোই ছিল বটে। গাছটির গুঁড়ি থেকে 25-30 হাতের মধ্যে কোনো ডালপালা নেই। একেবারে মসৃণ পরিষ্কার গা, তার উপরে ডাল বেরিয়ে। এক একটা ডাল কি লম্বা, একেবারে গ্রামান্তরে গিয়ে যেন পৌঁছয়। এমনি থাকে থাকে সুবিন্যস্ত ডাল উঠে গিয়েছে। যত উঁচুতে উঠেছে ততই ডালের দৈর্ঘ্য কম। সব শুদ্ধ মিলিয়ে গাছটির উপরের দিকে ঝুঁঝুল মন্দিরের আকৃতি। আমাদের গ্রামে গোপাল বলে একজন বৃদ্ধ মুসলমান কিষাণ ছিল। সে বলতো তার ঠাকুরদা নাকি ওই গাছে ফাঁসি দিতে দেখেছে। সেটাই নাকি ছিল ওই গাছে শেষ আসামির প্রাণদণ্ড। গোপালের বয়স তখন ছিল 92। গোপালের কথা সত্যি হলে তার ঠাকুরদার সময়
নবাবে আমাদের শেষ পরে বটে, আর তার মুখে এই গল্পটাও শুনেছি আমার বাল্যকালে। কাজেই গোপালের ৯২ সঙ্গে আমার বয়সের মোটা একটা অঙ্ক জুড়ে নেওয়া উচিত। যাই হোক, শেষ ফাঁসে বর্ণনা সত্য হোক আর নাই হোক, জেলা গেজেটিয়ার পুস্তকে ফৌজদার অধ্যুষিত ওই গ্রামটির উল্লেখ আছে। আরও উল্লেখ আছে যে কাছাকাছির গাছগুলোতে নাকি ফাঁসি দেওয়া হতো। তা যদি হয়, এমন যোগ্য একটি গাছের ব্যবহার না হওয়ার তো কথা নয়। কিন্তু প্রাচীন ইতিহাস যাক, যা বলতে চাইছি তা হচ্ছে ওই ইতিহাসের স্মৃতি, সেদিনের বিষাক্ত স্মৃতি আজও গাছটিকে ভয়াবহ করে রেখেছিল। কেউ পারত পক্ষে রাতের বেলায় গাছটির কাছে যেত না, একা তো নয়ই, কিন্তু অদৃষ্টের এমনই বিড়ম্বনা যে না গিয়েও উপায় ছিল না। রেল স্টেশনে যাবার সড়কের ঠিক পাশেই তার অবস্থান। কত নিঃসঙ্গ পথিক যে রাতের বেলায় ওখানে এসে ভয়ে মূর্ছা গিয়েছে তার ইয়ত্তা নেই। তাদের প্রশ্ন করলে হয়তো বলতো, কি দেখলাম তা কি এখন মনে আছে? তবে মনে হলো যেন গাছের ডালে সারি সারি মৃতদেহ ঝুলছে। আবার কেউ বা বলতো, মুমূর্ষের অন্তিম আর্তনাদ স্পষ্ট শুনেছি। একজন বলেছিল সে লোকটা বিদেশি, গাছের ইতিহাস জানতো না। ওই গাছতলায় পৌঁছবো মাত্র হঠাৎ একটা মৃতদেহ ধপ করে তার পায়ের কাছে এসে পড়ল। সে চমকে উঠে উপর দিকে তাকিয়ে দেখে গাছের ডালে লম্বা একটা দড়ি ঝুলছে। প্রশ্নের খোঁচা খেয়ে সে ব্যক্তি বলল সেটা নাকি ছিল জ্যোৎস্না রাত্রি, তাই কিছুতেই তার ভুল দেখার সম্ভাবনাই নেই। অঝোর ধারা বৃষ্টির মধ্যে আমার হাঁটার কোনো বিরাম নেই। রাত তখন অন্ধকার হয়ে এসেছে, মাঝামাঝি পথে এসে পড়েছি। এমন সময়ে কাছেই একটা গরুর গাড়ি দেখতে পেলাম। সাহায্য পাওয়ার আশায় তাড়াতাড়ি করে গরুর গাড়ির কাছে পৌঁছে গেলাম। গরুর গাড়িটি যেন আমারই জন্য অপেক্ষা করছিল। আমি কাছে পৌঁছতেই গাড়োয়ার সমেত আরও দুজন লোক হঠাৎই নেমে এলো। আমি বুঝতে পারছিলাম তারা আমাকে কোথাও একটা বলপূর্বক টেনে হিঁচড়ে নিয়ে যেতে চাইছে। তারা আমার চোখ বেঁধে দিয়েছে, তাই আমি বুঝতে পারছি না কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমাকে। হঠাৎই কাছাকাছি কোথাও একটা বিকট কোলাহল শুনতে পেলাম। বাতাসে কখনো কিছু মানুষের ক্রন্দন ধ্বনি, কখনো আবার পৈশাচিক হাসি। মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। তারা আমাকে একটা জায়গায় গিয়ে দাঁড় করালো। আমি দাঁড়িয়েই আছি, আমার হাত বাঁধা। হঠাৎই একটা ঠান্ডা এবং সরপুরি কিছু একটা আমার গলায় এসে আটকে গেল, এবং তারপরে আমার দেহের দুদিক থেকে আমার দুটো হাত এবং দুটো পাকেও টেনে উপর দিকে তোলা হতে লাগলো। আশেপাশে থেকে শোনা যেতে লাগলো মানুষের উল্লাস। আমাকে ঝুলন্ত অবস্থায় দেখে তারা যেন উৎসবে মেতে উঠেছে। এরপরেই আমি অনুভব করলাম উপর দিক থেকে অজস্র কিছু যেন আমার গায়ের উপরে এসে পড়ছে। তারা যেন একটু একটু করে আমাকে কুড়ে করে খেতে শুরু করে দিয়েছে। তাদের লম্বা ঠান্ডা জিভ দিয়ে আমাকে চাটছে। তারা আঁচড়ে কামড়ে আমাকে যেন ক্ষতবিক্ষত করে দেবে। নিজেকে এত অসহায় বোধ হয় আমার কখনোই মনে হয়নি। আমি কোথায় এসে পড়লাম? আমার মনের অবস্থা তখন কীরকম ছিল তা আমি বোঝাতে পারবো না। হঠাৎই বৃষ্টির মধ্যে ঝড়ও শুরু হয়ে গেল, আর ঘন ঘন বাজ পড়তে লাগলো।
এরপরেই একটা বাজ এসে পড়ল আমার মাথায়। আমার গোটা গা যেন ঝুলসে গেল আগুনে। আর তারপরে অজস্র মানুষের হাড় কাঁপানো হাহাকার ধ্বনি আছড়ে পড়ল চারিদিকে। কিছুক্ষণের মধ্যেই চরাচর নিস্তব্ধ হয়ে গেল। শুধু বৃষ্টির আওয়াজ আমার কানে আসতে লাগলো। আমি জ্ঞান হারালাম। ভোরের দিকে আমার জ্ঞান ফিরল। আমি চুপচাপ উঠে দাঁড়ালাম। ওই তো গাছটা, কি বিরাট! ভোরের আলো ছায়ায় আলখাল্লা পরে যেন অতিকায় এক পুরুষ। কিন্তু আমার সঙ্গে যা হলো, এর আমি কি উপমা দেব? গতকালের কথা আমার চিন্তা করে আজ এই দিনের আলোতেও আমার অন্তরাত্মা যেন কেঁপে উঠল। যেন এই মুহূর্তে আমার আবার একটা জন্ম হলো। জায়গাটা ছেড়ে কিছু দূরে আসার পর একটা টমটম গাড়ির আওয়াজ পেলাম। গাড়োয়ান আমায় জিজ্ঞেস করলো, বাবু যাবেন নাকি? আমি গাড়িতে উঠে বসলাম। কথায় কথায় গাড়োয়ান বলল, বাবু, এখান দিয়ে রাতের বেলায় যাওয়া আগে বড় কঠিন ছিল। আমার গতকালের অনুভবের কথা তার কাছে ফাঁস করলাম না। জিজ্ঞেস করলাম, কেন? গাড়োয়ান জানালো, এই জায়গাটার জন্য। আগে এই জায়গাতে ফাঁসি দেওয়া হতো এবং তারপরেও অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটত। আমি জিজ্ঞেস করলাম, কেন? এখন বুঝি সেসব ঘটনা ঘটে না? ভয়ের ব্যাপার কি আর নেই? গাড়োয়ান জানালো, গাছটাই যে গিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাবে? গাড়োয়ান বললে, আপনি বুঝি এ পথে অনেকদিন আসেননি, তাই জানেন না। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার বলো তো? সে আরম্ভ করল, বছর 5 আগে একবার বৈশাখী ঝড়ের সময়ে গাছটার মাথায় বাজ পড়ে আগাগোড়া পুড়ে গেল। একটা বাজে যে অত বড় একটা গাছকে পুড়িয়ে আঙ্গার করতে পারে, না দেখলে বিশ্বাস করা শক্ত। তারপর সে আঙ্গার ঝড়ে জলে ভেঙে পড়ল। ঝড়ঝাপটায় কোথায় যে ছড়িয়ে গেল। আমি জানতে চাইলাম, আর এখন? সে বললে, এখন তো ওই জায়গাটা একেবারে পরিষ্কার, যেমন দেখলে। আমি অবাক হয়ে ভাবলাম, যেমন দেখলাম? নিজের মনে মনে বললাম, আমি তো বাপু গোটা গাছটাকেই দেখেছি এবং তার সঙ্গে আমার আরও যা অভিজ্ঞতা হয়েছে সেটা কাউকে বলবার নয়। অথচ তার কথাও অবিশ্বাস করা যায় না। লোকটা মিথ্যে কথা বলতে যাবে কেন? এ মিথ্যে বলে তার লাভ কি?